সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দান বিধান সংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে হাইকোর্টে। দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। আজকে যে রুল দিয়েছেন যে আর্টিকেল 70 কেন বাতিল করা হবে না, এটি একটি ডিসেন্ডিং অর্ডার। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে খুব আলোচিত একটি টপিক, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 70, অর্থাৎ অ্যান্টি ফ্লোর ক্রসিং নিয়ে যে কথা বলা হয়েছে আর্টিকেল 70-তে, আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নিব ফ্লোর ক্রসিং কি। ফ্লোর ক্রসিংটা হচ্ছে একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হয়, যখন তিনি কোনো দলের ট্যাগ নিয়ে, অর্থাৎ তিনি যে দল থেকে নির্বাচিত হন, তার যে রাজনৈতিক দল রয়েছে সেই দল থেকে যখন নির্বাচিত হয়ে যখন তিনি সংসদ সদস্য হিসাবে পার্লামেন্টে প্রবেশ করেন, তখন পার্লামেন্টে যদি কোনো ধরনের ভোট হয় বা কোনো একটা বিলের জন্য ভোট প্রয়োজন পড়ে বা অন্য যে কোনো কারণে যদি পার্লামেন্টে যদি কোনো ভোটের প্রয়োজন পড়ে, তখন ওই যে সংসদ সদস্য তার যে নির্বাচিত দলের মাধ্যমে তিনি সংসদে এসেছেন, সেই দলের বিপক্ষে যদি তিনি ভোট দেন, অর্থাৎ তিনি তার স্বাধীন ইচ্ছা ওই দল থেকে বেরিয়ে যদি তিনি অন্য কোনো দলে যোগদান করেন, অথবা দলের বিরুদ্ধে ভোট দেন, অথবা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি ভোট দেওয়া থেকে যদি বিরত থাকেন, অথবা যদি এরকম হয় যে তিনি ভোট না দেওয়ার জন্য দলের সিদ্ধান্ত বিরুদ্ধে গিয়ে তিনি সংসদে ওই দিন আসলেন না, এরকম স্বাধীন সিদ্ধান্ত বা এরকম কোনো সিদ্ধান্ত যদি তিনি নিয়ে থাকেন, তখন সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিংটা হচ্ছে ইউনাইটেড কিংডম অথবা কানাডাতে ফ্লোর ক্রসিংটাকে এভাবে মূল্যায়ন করা হয় যে ফ্লোর ক্রসিং যে মেম্বার করে তাকে সাধারণত ওই দল থেকে চলে গিয়ে অন্য কোনো দলে যুক্ত হয়েছেন এরকমভাবে ধরা হয়, অর্থাৎ তিনি সরাসরি ওই দল থেকে চলে গিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলিতে ফ্লোর ক্রসিং এর বিপরীত হিসেবে, অর্থাৎ ফ্লোর ক্রসিংটাকে বাধা দেওয়ার জন্য সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি যদি ফ্লোর ক্রসিং করেন, অর্থাৎ তিনি যদি তার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেন, তাহলে তিনি তার যে সংসদীয় আসন সেই আসনটি হারাবেন। বাংলাদেশে সেরকম একটা সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে আর্টিকেল 70, অর্থাৎ আর্টিকেল যে 70টা অনুচ্ছেদ 70 বাংলাদেশ সংবিধানের এই আর্টিকেলটি ফ্লোর ক্রসিং এর বিপরীত হিসেবে কাজ করে। অর্থাৎ আর্টিকেল 70-এ বলা হয়েছে যে একজন ব্যক্তি তিনি যদি দল থেকে পদত্যাগ করেন, অথবা ওই ব্যক্তিটা যিনি তার দলের বিরুদ্ধে যদি পার্লামেন্টে ভোট দেন, তাহলে তিনি তার সংসদ যে আসনটি রয়েছে তিনি সেটি হারাবেন। সেটি হচ্ছে অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসেবে কাজ করে বাংলাদেশের সাংবিধানিকভাবে। 1972 সালে যখন যে সংবিধানটা 1972 সালে যখন ছিল, তখন আমাদের এই সংবিধানে শুধু দুইটি বিষয় উল্লেখ করা ছিল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার দল থেকে পদত্যাগ করেন, অথবা তিনি যদি দলের বিরুদ্ধে ভোট দান করেন, তাহলে তিনি তার সংসদীয় আসনটি হারাবেন। চতুর্থ সংশোধনীর মাধ্যমে সেটাকে আরো দুটা জিনিস ইনক্লুড করা হয়েছে। একটি হচ্ছে ওই ব্যক্তিটা যদি তার দলের পক্ষে ভোট দেওয়ার থেকে বিরত থাকেন, অথবা দল যেটা চাচ্ছিল, অর্থাৎ দলের মতাদর্শের বাইরে গিয়ে তিনি যদি ভোট না দেন, ভোট দেওয়া থেকে বিরত থাকেন, অথবা ভোট না দেওয়ার জন্য তিনি যদি ওই দিন পার্লামেন্টে হাজির না থাকেন, অর্থাৎ অনুপস্থিত থাকেন, তাহলেও ওই দল তাকে আসন শূন্য করতে পারবে। পরবর্তীতে দেখা যায় যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আরো দুটি বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ যদি উক্ত ব্যক্তি যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট তিনি যদি তার এই দল ত্যাগ করেন, অথবা যে দলে তিনি রয়েছেন, যে রাজনৈতিক মতাদর্শের যে দলে রয়েছেন, সেই দলের ভিতরে যদি তিনি আরেকটি দল করতে চান, তাহলে তিনি আর্টিকেল 70 এর ভায়োলেট করলেন, অর্থাৎ তিনি আর সংসদ সদস্য হিসাবে থাকতে পারবেন না, তার আসনটি শূন্য হয়ে যাবে। আর্টিকেল 70 সেটা অন্যান্য দেশ থেকে অনেকটাই হার্ড বলা যায়। অর্থাৎ পাকিস্তানের যে ফ্লোর ক্রসিংটা রয়েছে, সেই ফ্লোর ক্রসিংটার বিপরীত হিসাবে, অর্থাৎ অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসাবে, যদি কোনো ব্যক্তি তার প্রধানমন্ত্রী নির্বাচিত করার সময়, অর্থাৎ পার্লামেন্টে যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে,
জনগণের ভোটের মাধ্যমে যখন মেম্বার অফ দ্য পার্লামেন্ট নির্বাচিত হয়, ওই মেম্বার অফ দ্য পার্লামেন্টরা যখন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, ঠিক তখনই যদি ওই মেম্বার অর্থাৎ পার্লামেন্টের ওই মেম্বার যদি প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার জন্য তার দলের বাইরে গিয়ে ভোট দেন, তখন তিনি অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসাবে সংসদ সদস্য হারাবেন। অন্যথায় অন্যান্য ক্ষেত্রে এই অ্যান্টি ফ্লোর ক্রসিং অর্থাৎ আর্টিকেলটি কাজ করবে না। প্রধানমন্ত্রী নির্বাচিত ভোট নয়, অন্যান্য ক্ষেত্রে কোনো বিল হতে পারে বা সেটা অন্য কোনো বাজেটের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে কোনো ভোটের ইস্যু যখন আসে, তখন যদি তিনি পার্লামেন্টে তার দলের অর্থাৎ তিনি যে রাজনৈতিক দলের বিলং করেন সেটার বাইরে গিয়ে ভোট দেন, তখন তিনি তার সংসদ সদস্য হারাবেন না। শুধু প্রধানমন্ত্রী যদি নির্বাচিত করার ক্ষেত্রে তিনি যদি তার দলের বাইরে গিয়ে ভোট দেন, তখন তিনি তার সংসদ সদস্য হারাবেন। আমরা যদি ইন্ডিয়ার বিষয়টি দেখি, ইন্ডিয়াতে অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসেবে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো পার্লামেন্ট মেম্বার তিনি যদি চান তাহলে আগে থেকে তার দলের পূর্ব অনুমতি নিয়ে তিনি চাইলে তার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন, অথবা তিনি যদি দলের বিপক্ষে ভোট দিয়েও থাকেন, তখন তিনি যদি আসন শূন্য হয়ে যান, তখন সেটা যদি তার যে দল রয়েছে সেটা যদি 15 দিনের ভিতরে সেটাকে ক্ষমা ঘোষণা করে দেন, তাহলে তিনি তার আসনটি আর হারাবেন না। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের সংবিধান এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের সংবিধান নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বাংলাদেশের যে অ্যান্টি ফ্লোর ক্রসিং যে আর্টিকেলটি রয়েছে অর্থাৎ আর্টিকেল 70টা, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে অনেক কঠোর। অর্থাৎ সেই ক্ষেত্রে ইন্ডিয়া এবং পাকিস্তানের রুলসটা কিছুটা নমনীয় হিসেবে দেখা যায়। 1947 সালে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়ে যায়, এর পরবর্তী সময় অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্যান্য দল নিয়ে একটি যুক্তফ্রন্ট গঠিত হয় এবং এই যুক্তফ্রন্টের মাধ্যমে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনের অর্থাৎ পাকিস্তানের যেই ক্ষমতাবান মুসলিম লীগ, সেই মুসলিম লীগকে বিপুল আসনের মাধ্যমে এই যুক্তফ্রন্ট পরাজিত করে। যে যুক্তফ্রন্ট পরাজিত করার পরে সারা যখন ক্ষমতায় আসে, কিন্তু সেই ক্ষমতায় তারা বেশি দিন টিকতে পারে নাই। এর একটা বড় কারণ ছিল এই ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং এর মাধ্যমে কোনো মেম্বার অর্থাৎ যে সংসদ সদস্য তিনি চাইলেই তার দলের বাইরে গিয়ে যে কোনো সময় অন্য যে কোনো দলকে তিনি ভোট দিতে পারতেন। তো এটার কারণে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে অর্থের যেই লেনদেন অর্থাৎ অর্থের মাধ্যমে অর্থাৎ টাকার মাধ্যমে ভোট কিনে নেওয়া কেনা বেচা চলতো। এটাকে বলা হতো হর্স ট্রেডিং। যুক্তফ্রন্ট বিপুল আসনে জয়ী হয়ে অর্থাৎ 309টি আসনে ইলেকশন হয়েছিল, সেখানে ক্ষমতাবান মুসলিম লীগ তখন মাত্র 9টি আসন পায়। 223টি আসন পায় হচ্ছে যুক্তফ্রন্ট। এতগুলি আসন পাওয়ার পরও যুক্তফ্রন্ট বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, শুধু এই হর্স ট্রেডিং এর কারণে। অর্থাৎ যে ভোট কেনাবেচার কারণে যে কোনো সময় যখন পার্লামেন্টে ভোটাভুটি হয়, সেই সময় দেখা যাচ্ছে পার্লামেন্ট মেম্বার এক এক সময় এক এক দলের পক্ষে ভোট দিয়ে থাকেন। তখন এই পার্লামেন্টে অর্থাৎ পূর্ব পাকিস্তানে একটা অস্থিরতা দেখা যায়। সেই অস্থিরতাকে সুযোগ নিয়ে তখনকার সামরিক শাসন হিসাবে ইস্কান্দার মির্জা এই সুযোগটি তিনি লুপে নেন। এর পরবর্তীতে ইস্কান্দার মির্জা যে সামরিক শাসনটা নিয়ে আসেন, পরবর্তীতে তাকে 20 দিনের ভিতরে তাকে পতন করে তিনি নিজে সামরিক শাসন হিসাবে একটানা 10 বছর পুরো পাকিস্তানকে শাসন করেন। এত সংখ্যাগরিষ্ঠ নিয়েও যুক্তফ্রন্ট ক্ষমতা বেশি দিন টিকতে না পারার একটা বড় কারণ হচ্ছে হর্স ট্রেডিং। আর এই হর্স ট্রেডিংটার মূল কারণটা ছিল হচ্ছে ফ্লোর ক্রসিং। এই নেতিবাচক অভিজ্ঞতা থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই স্বাধীন বাংলাদেশে যাতে মানে এই সেম সিস্টেমে একটা অরাজকতা যাতে তৈরি না হয়, সেই জন্য আর্টিকেল 70 অর্থাৎ অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসাবে যুক্ত করা হয়। অ্যান্টি ফ্লোর ক্রসিং হিসাবে যুক্ত করার আরও কিছু কারণ রয়েছে, যে যদি ফ্লোর ক্রসিং থাকে তাহলে দেখা যাচ্ছে যে জনগণ অর্থাৎ সাধারণ মানুষ যখন যে কোনো একটা দলের মতাদর্শ বিশ্বাস করার কারণে ওই দলকে যখন ভোটের মাধ্যমে নির্বাচিত করে এবং ওই দলের ভিতর থেকে যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট তিনি পার্লামেন্টে যান, তখন ওই পার্লামেন্ট মেম্বার যদি ওই দল ত্যাগ করেন, তখন ওই জনগণের কাছে জনগণ একটা আশাহত হতে পারেন, অথবা একটা আস্থাহীনতার জায়গা তৈরি হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো একটা দলের চেইন অফ কমান্ড ঠিক না থাকতে পারে, দলের ভিতরে কোন দল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে একটি ভালো আইন তৈরি করার জন্য অর্থাৎ
পার্লামেন্টে একটি ভালো বিল আনার জন্য যদি একটি প্রস্তাব এনে যখন ভোটাভুটির একটা সিচুয়েশন তৈরি হয়, নিজের মেম্বার অফ দ্য পার্লামেন্টরা যদি তাদের দলের বাইরে ভোট দেয়, তখন চাইলে ওই সরকার ওই বিলটি পাশ করতে পারে না। অনেক সময় দেখা যায় বিরোধী দলে থাকা অবস্থায় সরকার দলীয় অনেক টাকার মাধ্যমে, অর্থাৎ টাকার কেনাবেচার মাধ্যমে, হর্স ট্রেডিং এর মাধ্যমে ওই ভোট কিনে তখন যে কোনো ধরনের আইন পাশ করার একটা সুযোগ থাকে। একটি দলের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে সে যদি দল থেকে চলে যায়, অন্য দলে ভোট দেয়, তাহলে এটা স্বাভাবিকভাবে সুস্থভাবে মানুষ নিতে চায় না। যেহেতু আমরা, অর্থাৎ আমাদের যে বাংলাদেশ এখনো উন্নত কান্ট্রির মতো আমাদের গণতন্ত্রের চর্চার জায়গা এখন আমাদের যায় নাই, আমাদের রাজনৈতিক জায়গা এখনো যথেষ্ট পরিমাণ ওই রকম পজিশনে যায় নাই। তাই এই যে অ্যান্টি ফ্লোর ক্রসিং সিস্টেমটি, সেটি একটি দলের ব্যালেন্স রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে আসছিল। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছিলেন, একটি সংসদীয় গণতন্ত্রের দলীয় শৃঙ্খলার জন্য এই সিস্টেমটি, অর্থাৎ অনুচ্ছেদ 70টি প্রয়োজন। অনুচ্ছেদ 70 অর্থাৎ অ্যান্টি ফ্লোর ক্রসিং এর অনেক সমালোচনা রয়েছে। বর্তমান সময়ে একটি আলোচিত একটি বিষয় রয়েছে আর্টিকেল 70, অর্থাৎ আর্টিকেল 70টাকে পরিবর্তন করার জন্য ব্যাপকভাবে বিভিন্নভাবে সেটাকে আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে, কারণ এটা একটা বড় সমালোচনার জায়গা রয়েছে। অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্টরা হয়েছে যারা আইন তৈরি করবেন, অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্টের মাধ্যমে বিল আসে। তো সেই জায়গার মধ্যে যদি একটা বাক স্বাধীনতা না থাকে, অর্থাৎ আমাদের সাংবিধানিকভাবে যদি কোনো বাক স্বাধীনতার জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সেই যে দলটা বিলং করেন, সেই দল যদি কোনো একটা খারাপ আইন তৈরি করতে চায়, তিনি বাধ্য হয়ে ওই খারাপ আইনটাকে সাপোর্ট করতে হবে। অনেক সময় দেখা যায় অ্যান্টি ফ্লোর ক্রসিং এর ভয়ে, অর্থাৎ তিনি যে যাতে তার আসনটা না হারান সেই ভয়ে তিনি তার নিজের দলের ক্ষেত্রে ব্যাপকভাবে সমালোচনা করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় এই যে অ্যান্টি ফ্লোর ক্রসিং সিস্টেম, যা তিনি দলের বাইরে গিয়ে যে ভোট না দেওয়ার যে সিস্টেমটি, এটার কারণে দলের ভিতরে এক ধরনের একটা ডিক্টেটরশিপ তৈরি হয়। অর্থাৎ তিনি চাইলে দলের যে কমান্ড, অর্থাৎ দল যদি কোনো দিনও ভুল করে, সেই ভুলের পক্ষেও তাকে ভোট দিয়ে ওইটাকে সাপোর্ট করতে হবে। তো অ্যান্টি ফ্লোর ক্রসিং এর আরো অনেকগুলো জিনিস সমালোচনার জায়গা রয়েছে, যেমন অ্যান্টি ফ্লোর ক্রসিং এর মাধ্যমে একটি বিরোধী দল সে চাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারি দল একটি ভালো বিল উত্থাপন করলো, সেই পক্ষে যদি ভোট দিতে চায়, তারপরও দলের বাইরে গিয়ে বিরোধী দলের পক্ষে থাকার কারণে তিনি গিয়ে ওই বিলটাতে তিনি ভোট দিতে পারেন না। এছাড়া অ্যান্টি ফ্লোর ক্রসিং এর কারণে যে স্বাধীনতা হরণ হয়, সেই স্বাধীনতাটাকে এক ধরনের আমাদের সাংবিধানিকভাবে, অর্থাৎ সাংবিধানিকভাবে এটা সংবিধান বিরুদ্ধে হিসেবে অনেকে উল্লেখ করেছেন। জনগণের আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, সে পার্লামেন্ট মেম্বাররাই যদি সেই মত প্রকাশ করতে না পারেন, একটি দলের ভিতরে যদি একটা বাইন্ডিং এর ভিতরে চলে আসেন, তাহলে একটি দলের কিভাবে সাধারণ মানুষ, অথবা একটি দেশের সাধারণ মানুষ কিভাবে তার বাক স্বাধীনতা ফিরে পাবেন? অ্যান্টি ফ্লোর ক্রসিং অর্থাৎ দলের বিপক্ষে গিয়ে যে ভোট দেওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা যেমন একটি দলের ভিতরে চেইন অফ কমান্ডকে যেমন ঠিক রাখে, ঠিক তার বিপরীত হিসাবে একটি ডিক্টেটরশিপের জায়গা, অথবা বাক স্বাধীনতার জায়গা, অথবা একটা দলের যে একটা ব্যালেন্স থাকে, অর্থাৎ একটি সংসদীয় যে একটা ব্যালেন্স থাকে, ক্ষমতার যে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সগুলিকে যথেষ্ট পরিমাণ ক্ষুণ্ণ করে। অথবা অনেক সময় চাইলেও কোনো একজন মেম্বার, অর্থাৎ দলীয় মেম্বার, তিনি চাইলেও কোনোভাবেই তার দলের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। সংবিধান পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে আর্টিকেল 70টা সংশোধন বা পরিবর্তন বা বাতিল করতে চাইলে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আর্টিকেল 70 যেমন স্বাধীনতা হরণ করে দলের বাইরে গিয়ে ভোট দেওয়া যায় না, সেটা যেমন বাক স্বাধীনতার একটা হরণ, এবং অনেক সময় ডিক্টেটরশিপের জায়গা তৈরি করে। অনেক সময় দেখা যাচ্ছে যে যে ব্যক্তি তার জনগণের মতাদর্শ, তিনি যে বা জনগণের যে কথাগুলি, সেগুলি দলের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা পার্লামেন্টে সবসময় বলতে পারেন না। এগুলি যেমন প্রয়োজনীয়, ঠিক সেরকম তার বিপরীত হিসাবে একটি দলের ব্যালেন্স রাখার জন্য, একটা সরকার একটি স্টেবল থাকার জন্য, বা একটি দলীয় শৃঙ্খলা রাখার জন্য, অথবা পার্লামেন্টে অর্থাৎ যুক্তফ্রন্টের মতো অবস্থা না তৈরি করার জন্য পদক্ষেপগুলো আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ সকলকে।